তাহলে আজকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার লেকচার 5। লেকচার 5 ওকে। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেলোসিটি অফ দি ইলেকট্রন velocity of the electron in nth orbit of the hydrogen and hydrogen like systems. Okay, velocity of the electron in the nth orbit of hydrogen and hydrogen like systems. Okay, আচ্ছা আমরা প্রথমে আগে যেটা করব সেটা হচ্ছে এই ভেলোসিটি অফ ইলেকট্রন ইন nth অরবিট, সেটা ডেরিভেশনটা করে নেব আগের দিনের মতো। তাহলে আমরা আগের দিন কোন পদ্ধতিতে করেছিলাম, এসআই না সিজিএস? এসআই। তাহলে ইন এসআই ইউনিট। ওকে, তো আমরা কিভাবে শুরু করতে পারি? দেখো, আমরা আগের দিন রেডিয়াসের ইকুয়েশনটা বার করেছিলাম। তাহলে সেই রেডিয়াসের ইকুয়েশনটা আমার এখন জানা। তাহলে রেডিয়াসের ইকুয়েশনটা কি জানি আমরা? উই নো রেডিয়াস আর ইকুয়াল টু এসআইতেই করবো আমরা। আর ইকুয়াল টু এসআইতে কী ছিল? এপসাইলন নট n স্কয়ার h হ্যাঁ, ডিভাইড বাই স্কয়ার বাই পাই m z স্কয়ার। এটা ছিল। তো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবারে আমাদের দেখো বোরের ওই যে কোয়ান্টাইজেশন প্রিন্সিপালটা মনে আছে তো? কি ছিল সেটা? mvr equals to nh by 2pi. Exactly. According to Bohr's quantization principle, সেটা কি বলছে? সেটা বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr equal to nh by 2. এটা ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এখান থেকে আমি যদি ভিটাকে বার করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে nh ডিভাইড বাই 2 pi m। ওকে, nh ডিভাইড বাই 2 pi m। তাহলে এটা বা আমরা ইকুয়েশনটাকে এটাকে 2 নম্বর না দিয়ে আমরা ফাইনালি এটাকে দিতে পারি। হ্যাঁ, তাহলে বেশ ভালো, কারণ এখানটায় আমরা সাবস্টিটিউটটা করব। আচ্ছা, এবার দেখতেই পাচ্ছ যে 2 নম্বর ইকুয়েশনে আমি আর পাচ্ছি। তাহলে আমার আর এর জায়গাটা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে আর এর ইকুয়েশনটা বসিয়ে দিই বা সাবস্টিটিউট করি, তাহলে সেক্ষেত্রে আমি ভি এর ইকুয়েশনটা পেতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি ফ্রম ইকুয়েশন
1 and 2, we get V equal to NH by 2 pi mr, sorry r now 2 pi, আচ্ছা rটা নিচে আছে 1 by r, তাহলে 1 by rটা কি হবে, তাহলে জাস্ট r এর ইকুয়েশনটা ইনভার্স হয়ে যাবে, তাহলে উপরে চলে যাবে পাই m স্কোয়ার জেড ডিভাইড বাই n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন নট। ঠিক আছে, তো দেখো এখানে আমার যদি এইটাকে দেখি, তাহলে দেখো m, এই mটা কেটে যাচ্ছে, তারপর দেখো এই পাইটার সঙ্গে এই পাইটা কেটে যাচ্ছে, হ্যাঁ, তারপর দেখো এই h একটা h আর এই একটা h কেটে যাচ্ছে, এই একটা n আর এই একটা n কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট h। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা গেল হচ্ছে ইন এসআই ইউনিট, তাহলে আমরা এটা এসআই ইউনিটে করলাম, বা ইন এসআই ইউনিট ইকুয়েশনটা আমরা ইন এসআই ইউনিটে পেয়েছি। ওকে, আচ্ছা এবার সে আগের দিনের মতোই যদি আমরা এটাকে সিজিএস ইউনিটে করি তাহলে কি হবে, তাহলে সিজিএস ইউনিটে যেটা করতে হবে সেটা হচ্ছে একই রকমভাবে আমরা এটাকে ওই যদি 4 পাই এপসাইলন নট দিয়ে ভাগ করি, এই সরি গুণ করি, কারণ এখানে দেখো এখানে এপসাইলন নটটা কোথায় আছে, নিচে, তাহলে এটাকে যদি অমিট করতে হয়, সিজিএসে তো এপসাইলন নট থাকবে না, তাহলে আমি যদি এই এপসাইলন নটটাকে অমিট করতে চাই তাহলে আমাকে ওপরে এপসাইলন নট গুণ করতে হবে, বা শুধু এপসাইলন নট গুণ করা যায় না, কারণ আমার এসআই আর সিজিএস এর মধ্যে বেসিক্যালি পার্থক্য হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, তো আমরা উপরে 4 পাই এপসাইলন নট গুণ করব, তো যদি গুণ করি তাহলে আমরা সিজিএসটা পাবো, তার মানে আমরা এখানে জাস্ট সিম্পলি লিখতে পারি ভি অফ এসআই ইন্টু 4 পাই এপসাইলন নট যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে ভি অফ সিজিএস। এইটা হচ্ছে মনে রাখার ট্রিক্স, তাহলে আলাদা করে আমার ইকুয়েশন মনে রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে এখান থেকে জাস্ট কনভার্ট করতে গেলে এসআইটাকে 4 পাই এপসাইলন নট গুণ করলে সিজিএস পাওয়া যাবে। আচ্ছা আগের রেডিয়াসের ক্ষেত্রে আমি কি করেছিলাম, 4 পাই এপসাইলন নট গুণ করেছিলাম না ভাগ করেছিলাম, ভাগ করেছিলাম, তাহলে এসআই এর সঙ্গে 1/4 পাই এপসাইলন নট ভাগ করেছিলাম, তাহলে ভাগ করে আমি সিজিএস পেয়েছিলাম, আর এটার ক্ষেত্রে কি করা হচ্ছে, গুণ করা হচ্ছে, তো এটা আমি কী করে মনে রাখবো, কখন গুণ করতে হবে কখন ভাগ করতে হবে বলতে পারবে? ইপসাইলন নট নিচে থাকলে গুণ করতে হবে, আর ইপসাইলন নট উপরে থাকলে সেটা ভাগ করতে হবে। হ্যাঁ, তার মানে আমাকে ইপসাইলন নটটা অমিট করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে আমাকে এপসাইলন নটটাকে অমিট করতে হবে, তাহলে অমিট করতে গেলে যা করা তাই করতে হবে, 4 পাই এপসাইলন নট যদি গুণ করতে হয় গুণ করব, যদি ভাগ করতে হয় ভাগ করব, তো এখানে আমাকে গুণ করতে হচ্ছে, তাহলে এবার যদি আমি এটা দেখি তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, তাহলে ভি অফ সিজিএস তাহলে কী দাঁড়াবে বলো দেখি, যদি গুণ করি, কি দাঁড়াবে উপরে, তাহলে 4 পাই এপসাইলন নট যদি গুণ করি তাহলে হ্যাঁ 2 এপসাইলন নট নিচে আছে কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকবে 2 পাই জেড স্কয়ার বাই এনএইচ, মনে থাকবে? ওকে, তাহলে এটা হলো আমাদের সিজিএস এবং এসআইতে আর কি ভেলোসিটির ইকুয়েশন। আচ্ছা এইবার আমরা যদি ফর
হাইড্রোজেন অ্যাটম বলি, তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য জেড কত? 1 আচ্ছা, Z1। তাহলে Z1 যদি হয় তাহলে আমার এনটা 1 2 3 4 যা কিছু হতে পারে। যদি ফার্স্ট অরবিট বলে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট বলে সেকেন্ড অরবিট। তাহলে হাইড্রোজেনে একটা ইলেকট্রন সে যে কোনো nth অরবিটে যদি ঘোরে তাহলে তার ভেলোসিটি কত হবে? তাহলে Z = 1 যদি হয়, সো দ্যাট তাহলে আমাদের অতএব V = কি দাঁড়াচ্ছে? V = দাঁড়াচ্ছে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই 2 epsilon naught NH। ওকে, এইটা দাঁড়াচ্ছে। তাহলে ভি, হ্যাঁ আচ্ছা এটা থাক। এখান থেকে আমি একটা জিনিস লিখি, এখানে আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু কি পাচ্ছি আমরা? জেড বাই 1/n হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। আর এখানে আমি 1/n হাইড্রোজেনের জন্য ভি ইজ প্রপোর্শনাল টু 1/n। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে এই জায়গাটা যদি আমি দেখি, তাহলে এই জায়গাটায় আমাদের দেখো যে এইখান থেকে এই পার্টটা পুরোটাই কি কনস্ট্যান্ট না? জেড আর এনটাকে বাদ দিয়ে। তো আমরা যদি ইকুয়েশানে মানগুলো বসাই, পুটিং the values in equation by in velocity equation, we get কি পাবো তাহলে? velocity is equal to, আচ্ছা উপরে কি আছে আমার? জেড স্কোয়ার, তাই তো? তাহলে স্কোয়ারের মানটা কত? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এপসাইলন নট কত? 8.854 ইন্টু 10⁻⁻12 জুল ইনভার্স কুলম স্কোয়ার নিউটন ইনভার্স। ওকে, আচ্ছা আর কি আছে সেখানে? হচ্ছে 2 এপসাইলন হলো, আর এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। আর বাকি বাইরে পড়ে থাকছে তোমার, উপরে থাকছে জেড, নিচে থাকছে n। তাহলে এই পুরো পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এই পুরো পার্টটার কনস্ট্যান্টটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে তুমি পাবে 0.2187 ইন্টু 10⁻7 জেড বাই n মিটার সেকেন্ড। ওকে, বোঝা গেল? তাহলে এবার যদি আমরা বলি যে হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের ইলেকট্রনের ভেলোসিটি কত, তাহলে কত বলবে? 0.2187 into 10⁻7 মিটার সেকেন্ড ইনভার্স। হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের। কারণ যদি বলি আমি বলি অতএব
the velocity of the electron in the first Bohr orbit of hydrogen atom is, তাহলে যদি 0.2টাকে 2.1 করি, যদি 2.187 into 10 to the power 6 meter per second, or 2.187 into 10 to the power 8 centimeter per second. এটা তো আচ্ছা, এবার যদি বলে ফর সেকেন্ড অরবিটে কত হবে? হাফ হয়ে যাবে। ভেরি গুড, কারণ আমার হাইড্রোজেনটা ফিক্সড থাকছে, তার মানে জেডটা এখানে 1, আর এনটা শুধু ফার্স্ট অরবিট হলে 1, সেকেন্ড অরবিট হলে 2। তাহলে ফর সেকেন্ড অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওই 2.187 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? অ্যান্ড সো অন। থার্ড হলে আরও 3 ভাগ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে একটা কোশ্চেন করা যাক। দেখো CU 2007, কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড আউট the radius of first orbit of beryllium 3+ ion and velocity of the electron in this orbit. Given বলা আছে radius of first Bohr orbit of hydrogen atom is equal to 5.29 into 10 to the power minus 11 meter. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোশ্চেন। এবার বলো তো কি বলছে আর কি, কোশ্চেনটাতে কি চেয়েছে? বেরিলিয়াম 3+ আয়ন তো ফার্স্ট অরবিটের রেডিয়াস, আর হচ্ছে ফার্স্ট অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি। হ্যাঁ, তাহলে এটা যদি করি আমি, তাহলে কিভাবে করব? তাহলে রেডিয়াস বার করতে হবে আর ভেলোসিটি বার করতে হবে, তাই না? আচ্ছা, তো প্রথমে আমরা যে কোনো এই ধরনের কোশ্চেন দিলে, অঙ্ক দিলে, প্রথমে আমরা উই নো দ্যাট রেডিয়াস আর ইজ ইকুয়াল টু, কি আছে আমার, এন স্কোয়ার, বা এইভাবে লিখব এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এন স্কোয়ার জেড। ওকে, এবার এখানে এই যে ইকুয়েশানটা হলো, এই ইকুয়েশানের এই বাকিগুলো তো কনস্ট্যান্ট, সেগুলোকে আমরা কী বলি? A0
n square by z, where a0 equal to radius of first Bohr orbit of হাইড্রোজেন অ্যাটম। সেটা কত বলেছে, সেটা বলে দিয়েছে 5.29 ইন্টু 10⁻⁻11 মিটার। এটা গিভেন, এটা আমার বলে দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে এইটা যদি হয় তাহলে সিম্পলি আমি কি করব, আমি h0 জায়গায় তাহলে আমি ওটা বসাতে পারি। নাও r অফ b3+, সেটা কত, সেটা হবে 5.29 ইন্টু 10⁻⁻11 ইন্টু n স্কোয়ার কত, আচ্ছা কি বলেছে, রেডিয়াস অফ ফার্স্ট অরবিট। তাহলে ফার্স্ট অরবিট মানে n ইকুয়াল টু 1 তার স্কোয়ার, আর z কত হবে 4, তাই তো? হ্যাঁ, তাহলে এটা অনেকে ভুল করে 1 করে দেয়, কেন জানো, অনেকেই 3+ দেখে তাহলে 4 থেকে 3 বাদ দিয়ে 1 করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি তোমার মনে রাখতে হবে জেডটা হচ্ছে নাম্বার অফ প্রোটন। তো বেরিলিয়াম থেকে যখন বেরিলিয়াম 3+ হবে, হ্যাঁ, তখন কিন্তু 3টে ইলেকট্রন বেরোয়, প্রোটন কিন্তু বেরোয় না। তাহলে এখানে প্রোটন 4টে, ইলেকট্রন 4টে, এখানে হচ্ছে প্রোটন 4টে, ইলেকট্রন 1টা। তাহলে আমার প্রোটন চেয়েছে, জেড মানে ইকুয়াল টু জেড, এইটা চাই। তো প্রোটন কখনো চেঞ্জ হয় না, প্রোটন অ্যাটমিক নাম্বার, তো অ্যাটমিক নাম্বার 4। তো এটা বসে গেল, বসে যাওয়ার পরে তাহলে আমার উত্তর কত আসছে বলো? 1.32 into 10⁻⁻11 1.32 into 10⁻⁻11, ভেরি গুড। তাহলে হ্যাঁ মিটার, এটা মিটার। তাহলে এই হলো আমাদের বেরিলিয়াম 3+ এর রেডিয়াস। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ভেলোসিটিটাও বার করো। তো ভেলোসিটি কি হবে, এগেইন ভেলোসিটি ভি, সেটা কত, ইকুয়েশন আগে লিখতে হবে। ইকুয়েশন কি, z² by 2 epsilon nh, z² by 2 epsilon nh, এটা হলো ভেলোসিটি। আচ্ছা, এটা যদি ভেলোসিটি হয় তাহলে এবার আমার চেয়েছে একই অরবিটের জন্য, তাই না, বলছে ভেলোসিটি অফ দি ইলেকট্রন ইন দিস অরবিট, মানে সেম অরবিট সেম অ্যাটম। তাহলে আমাদের এখানে তাহলে এবার এটা স্কোয়ার বাই স্কোয়ার বাই 2 epsilon naught h আর ইন্টু জেড বাই এন। আচ্ছা, এইটা পুরোটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা তোমরা আবার বার করে নিতে পারো। হ্যাঁ, বা আমরা এক্ষুনি বার করেছি, কত এসছে আমাদের 2.187। হ্যাঁ, পরীক্ষায় যখন দেবে তখন এটা ক্যালকুলেট করে নেবে আবার, হ্যাঁ, ভ্যালুগুলো বসিয়ে এই মানটা বার করে নেবে। 2.1 একবারই তো অঙ্ক করবে পরীক্ষার সময়, একটাই হয়তো অঙ্ক থাকবে, তো সেক্ষেত্রে এটা একটু ভেঙে তুমি করে নেবে, ডাইরেক্ট বসাবে না। 2.187 ইন্টু 10⁶ ইন্টু, আচ্ছা, ইন্টু কত হবে, জেড কত 4, আর ফার্স্ট অরবিট মানে 1 এত মিটার। ওকে, তো তাহলে এটার ভ্যালু কত হবে, 8.748 into 10⁶ মিটার সেকেন্ড ইনভার্স। 8.748 ইন্টু 10⁻, কত 6 মিটার। ও, এটা মিটার পার সেকেন্ড, সরি, এটা মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। ওকে, লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা প্রচুরবার এসছে আর কি। হ্যাঁ, আমি একটা সাল লিখছি, CU 2006, এরপরেও বহুবার এসছে, আগেও অনেকবার এসছে, এটা একদম ভিভিআই। হ্যাঁ,
কোশ্চেনটা বলছে ইন অ্যান অ্যাটম the angular momentum of an electron is root 6 h by 2 pi. What is the minimum value of the principal quantum number of the electron? In an atom, the angular momentum of an electron is root 6 h by 2 pi. What is the minimum value of principal quantum number of the electron? কি হবে? root 6 root 6 তাই হবে কি? স্যার 2 হবে স্যার 2 হবে। আচ্ছা, তাহলে বলছে in an atom the angular momentum of an electron. the angular momentum কি জানি আমরা? mvr equals to nh by 2 pi. হ্যাঁ, we know এরকম লিখবো according to Bohr's quantization principle MVR is equal to nh by 2 pi. এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, যেখানে where MVR equal to angular momentum আচ্ছা, h হচ্ছে Planck's constant আর n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, আর গিভেন কি বলেছে? গিভেন বলছে MVR ইকুয়াল টু root 6 h by 2 pi। এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। তাহলে এটা MVR বলা আছে আর এই MVRটা আমরা জানি। তাহলে অ্যাকচুয়ালি root 6 h by 2 pi is equal to nh by 2 pi। তাহলে আমরা লিখব comparing equation 1 and 2, we have nh by 2 pi is equal to root 6 h by 2 pi। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি হচ্ছে n equal to root 6। n equal to root 6 মানে হচ্ছে 2.449। এবার 2.449টা মানে 5 এর নিচে, 2.4টা 2.5 এর নিচে, তাই এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা তো আর ফ্র্যাকশন হয় না, তো সেই জন্য আমরা এটাকে নিয়ার অ্যাবাউট 2 ধরে নেব, ঠিক আছে? তাহলে n হচ্ছে নিয়ার অ্যাবাউট 2। তাহলে আমরা এখানে কনক্লুশন দেব, অতএব মিনিমাম
the minimum value of the quantum number of the electron n is equal to 2. বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখেছো? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ভেলোসিটি। তাহলে আমরা ভেলোসিটি ডেরিভেশন করলাম। এবার আমাদের ডেরিভেশনটা করতে হবে এনার্জি। আমরা বলেছিলাম বোর্ড মডেলে ভেলোসিটি, এনার্জি এবং রেডিয়াস, এই তিনটে জিনিস আমরা বার করব। তখন আমাদের নেক্সট যেটা ডিসকাশন করব আমরা, সেটা হচ্ছে ক্যালকুলেশন of total energy of the system. Okay, calculation of total energy of the system. আচ্ছা, তাহলে আমরা এরকম এসআই সিজিএস দুটোই হবে। আমি এসআইটা করছি ইন এসআই ইউনিট। হ্যাঁ, আচ্ছা, এসআই ইউনিটটা তাহলে কি হবে? দেখো, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। হ্যাঁ, তাহলে আমরা টোটাল এনার্জি বলতে কি বুঝি? টোটাল এনার্জি, হ্যাঁ, তাহলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এই দুটোকে যোগ করলে আমরা টোটাল এনার্জি পাই। তাহলে আমাদের প্রথমে এটা একটু লিখে নিতে হবে যে অ্যাকর্ডিং টু দি Bohr model of the atom, the total energy E is the sum of the kinetic energy T and potential energy V. Okay, and potential energy V. আচ্ছা, দেখো এবার দেখো, তাহলে এটা যদি হয় তাহলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার টি প্লাস ভি। তাহলে অতএব ই ইকুয়াল টু টি প্লাস ভি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আগে জানতে হবে টোটাল এনার্জি বার করতে গেলে টিটা কত আর ভিটা কত। তাহলে আমি আলাদা আলাদা করে বার করে নেব দুটো জিনিস। তাহলে প্রথমে যেটা বার করব কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিকে টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি? হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার এই হাফ এম ভি স্কোয়ারটা আবার দেখো, যদি আমরা এই ভি এর ইকুয়েশন বসাই তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে হাফ, আর এম ভি স্কোয়ার মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট
জেড স্কোয়ার বাই আর। কারণ এটা কি, এটা কোথা থেকে পাই আমরা? কুলম্বের সূত্র থেকে। তার মানে অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল সেই আমরা আগের দিন করেছিলাম F1 F2 যে mv স্কোয়ার বাই আর, mv স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা তো, এটা হচ্ছে অপকেন্দ্র বল, এটা হচ্ছে অভিকেন্দ্র বল, দুটো সমান। তাহলে এবার আর আর যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকে? তাহলে mv স্কোয়ার মানে হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর। তো সেটাই আমরা বসানো হলো mv স্কোয়ারের জায়গায়, তাই তো? আচ্ছা, এবার এটা হলো আমাদের, একটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি ইকুয়েশন। আচ্ছা, এবার পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জিকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সবসময় যে ধরো এইটা একটা ক্যাটায়ন, এইটা একটা নিউক্লিয়াস, আর এখানে একটা চার্জ আছে ই, আর এখানে আছে জেডি। এবার এদের মধ্যকার দূরত্ব হচ্ছে আর। তাহলে বলছে এই অবস্থা এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কত? জেড ইজ 1 বাই 4 পাই এপসাইলন নট জেড স্কয়ার বাই আর। জেড স্কয়ার বাই আর স্কয়ার ফোর্স। হ্যাঁ স্যার, আর স্কয়ার। আর স্কয়ার। এবারে বলা হচ্ছে এই ইলেকট্রনকে তুমি একটা স্মল ডিস্টেন্স সরাবে হচ্ছে ডিআর পরিমাণ। হ্যাঁ, তাহলে কতটা ডিস্টেন্স সরাচ্ছ? ডিআর। তাহলে তোমার পোটেনশিয়াল এনার্জি সেটাকে বলা হয় ফোর্স ইনটু ডিস্টেন্স। দ্যাট ইজ ফোর্স কত? 1 বাই 4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফোর্স, হ্যাঁ, ইন্টু ডিআর, তাই তো? এবার যদি তোমাকে বলা হয় এই স্মল ডিস্টেন্স না করে যদি বলা হয় ওই ইলেকট্রনটাকে ইনফাইনাইট থেকে এই ডিস্টেন্সে আনতে হবে, ডিআরটাকে ছোট না বলে আমি বলছি ডিআরটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট থেকে এই ডিস্টেন্সে মানে আর এ, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কোথা থেকে আনছি আমি? ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্সে। তাহলে আমাদের কি হবে? 1 বাই 4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ডিআর, তার ইন্টিগ্রেশন। তো এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? -1 বাই আর হবে আর বাকিটা বসবে। হ্যাঁ, তাহলে এটা 1 বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে মাইনাস মান টানগুলো একেবারে আমি বসিয়েই দিচ্ছি কারণ এগুলো তোমরা সবাই জানো, জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর, এটা দাঁড়ালো ভি। তাহলে এটা গেল পোটেনশিয়াল এনার্জি ভি, আর আগেরটা আমরা করলাম সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি টি। তাহলে এখন এই দুটোকে যোগ যদি করি আমি তাহলে আমরা পাবো হচ্ছে টোটাল এনার্জি। তাহলে নাও টোটাল এনার্জি টি ইজ টোটাল এনার্জি ই is equal to t plus v। তাহলে কত দাঁড়ায়? তাহলে E equal to half 1 by 4 pi epsilon naught z square by r। এটা হয়ে গেল কত? এটা কি কাইনেটিক এনার্জি? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি এর মাইনাস আছে, তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর।
ঠিক আছে। আর এইটাকে তুমি একটু ঠিকঠাক করে এত জটিল না করে এটাকে আমি একেবারে যদি আমি এটাকে লিখি আর কি, তাহলে এটা কত দাঁড়ায়? এটা হচ্ছে 1/8 হয়ে যায় না? বা ঠিকই আছে, আগেরটাই থাক, তাহলে আমাদের করতেও সুবিধা হয় আর কি। ঠিক আছে, এটাই থাক। তাহলে আমাদের এখানে আমরা কমনটা নেব আর কি। কমনটা যদি নিই তাহলে কি দাঁড়ায়? কমনটা নিলে আমরা কমন নেব হচ্ছে তাহলে এই পার্টটা, তাহলে 1/4πε0 z²/r, এটা হচ্ছে তাহলে 1/2 - 1। তাহলে কত দাঁড়াচ্ছে? -1/8πε0 into z²/r। এটা হলো, তাই তো? এবার এখন আমাদের শেষ হয়নি, কারণ আমাদের এখানে ভ্যালুতে আর চলে এসছে, তাহলে আর তো আমাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে আমরা আর এর মান ভ্যালু, আমরা আর এর ইকুয়েশনটা এখানে বসাবো। নাও putting the value of r where r equal to কি, আমরা তো SI তে করছি, তাহলে SI তে r হচ্ছে n² h² ε0 ডিভাইড বাই পাই n² z। ক্লিয়ার? তো আমরা এই মানটা এখানে বসাই, তাহলে আমাদের ই যেটা বেরোচ্ছে, ই বা en, মানে n অরবিটের জন্য আমরা en বলছি, তো en সেটা দাঁড়াচ্ছে কি, তাহলে -1/8πε0, হ্যাঁ, আর ইন্টু z² ডিভাইড বাই আর উল্টে গেছে, তার মানে এখানে নিচে হবে n² h² ε0 ইন্টু পাই n² z। তাহলে এবার দেখো তো কি কি কাটছে। পাই কাটবে, z² কাটছে, আর এপসাইলন নট কাটছে। পাই কাটছে, আর কি কাটছে? আর কিছু কাটছে না। এপসাইলন নট কি কাটছে? এপসাইলন নট দুটোই তো নিচে আছে। না স্যার কাটছে না। হ্যাঁ, তাহলে পাই কাটছে। হ্যাঁ, পাইটা কাটছে শুধু, আর কিছু কাটছে না তো? না স্যার। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে? m e⁴ z² ডিভাইডেড বাই 8 ε², দুটো যেহেতু আছে, আর তার সঙ্গে n² h²। এইটা হলো কি টোটাল এনার্জি স্যার ইয়ের সাফিক্সে n কেন লিখেছেন? হ্যাঁ, মানে ইয়ের সাফিক্সে n কেন লিখেছেন? দাঁড়াও এক মিনিট। হ্যাঁ বলো, কি বলছো? বলছি ইয়ের সাফিক্সে n হ্যাঁ, ওটা এনটা লেখা হয়েছে জাস্ট nth অরবিটের, তুমি সিম্পলি ই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ই এন মানে nth অরবিটের এনার্জি, টোটাল এনার্জি, ওইটা রিপ্রেজেন্ট করছে। মিসিং হয়ে গেল। তো আমাদের ইকুয়েশন ইটা বেরিয়েছে, তাহলে টোটাল এনার্জি ইটা বেরিয়েছে মাইনাস m e⁴ z² ডিভাইডেড বাই 8 ε0 n² h²। এইটা আমাদের টোটাল এপসাইলন নটের স্কয়ার হবে না? স্কয়ার।
ওকে, আচ্ছা তাহলে এবার এখানে আমাদের দেখো এই পার্টটা ভেরিয়েবল আর বাকি সব কনস্ট্যান্ট, তাই তো? তাহলে বাকি যে কনস্ট্যান্টগুলোর মানগুলো আমি যদি বসাই কি কি বসবে বলো? মাইনাস অনেক বড় একটা সংখ্যা হবে, মানে অনেকগুলো সংখ্যা বসবে আর কি। এম হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা না সরি কি বলছি, আচ্ছা আমরা এটাকে এভাবে করতে পারি যে 4 পাই এপসিলন নট করে এটা করা যায়, ঠিক আছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তারপর নিচে হচ্ছে 8 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 minus 12 joule inverse coulomb square meter inverse তার স্কোয়ার। তারপর এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এটা বসানোর পরে লাস্টে আমার থাকছে হচ্ছে জেড স্কোয়ার বাই তাই না? তাহলে পুরোটা স্যার এইচ এর স্কয়ার, এইচ স্কোয়ার হবে, হ্যাঁ পুরোটা এটা 4 হবে। হ্যাঁ তাহলে এই পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল, যেহেতু এনার্জি তাহলে এটা সব কেটে কেটে জুলিয়ে আসবে আর কি। তাহলে এটা হচ্ছে nth অরবিটের এনার্জি। ওকে, তোমার বাড়িতে তোমরা এটা ক্যালকুলেশনটা চেক করে নেবে যে ঠিকঠাক ভ্যালুটা এলো কিনা। আচ্ছা এইটা হচ্ছে, তাহলে এখান থেকে এটা জেনারেল ইকুয়েশন থেকে আমরা এটা রিডিউসড ইকুয়েশন এটা করতে পারি। আচ্ছা এইবার দেখো এই যে এইটা যেটা আছে এই যে 2.18 × 10⁻18 জুল, এই জুলটাকে আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি বলছে যে আমরা জানি যে 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল বলতে পারবে? আমরা জুলটাকে ইলেকট্রন ভোল্ট ইউনিটে নিয়ে যাব। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। হ্যাঁ, আর 1 জুল মানে জাস্ট রিভার্স। তাহলে আমাদের এখানে যদি এটাকে আমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই তাহলে কি করতে হবে আমাকে? হ্যাঁ, তো এটাকে আমরা ডিভাইড করব। তাহলে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ডিভাইডেড বাই হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা যে ভাগ করি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। তাহলে সেটা করলে কত আসবে বলো? কত আসবে? 13.6 মাইনাস হ্যাঁ মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার।
এত ইলেকট্রন ভোল্ট। হয়েছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল এনার্জি অফ দি সিস্টেম যে কোনো nth অরবিটের জন্য। এবার যদি এটাকে হাইড্রোজেন অ্যাটমের জন্য বলো, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের এনার্জি কত? -13.6 ইলেকট্রন। হ্যাঁ, টোটাল এনার্জি অফ দি ফার্স্ট অরবিট of hydrogen atom is equal to minus 13.6 electron volt, তাই তো? কারণ হচ্ছে z equal to 1 আবার n equal to 1। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবারে দেখো, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা এবার করব সেটা হচ্ছে যে এই যে এনার্জি এক্সপ্রেশনটা আমরা লিখলাম, এই এনার্জি এক্সপ্রেশনে তুমি খেয়াল করো যে আমাদের নেগেটিভ সাইন এসছে কি না? তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তুমি তো এই এনার্জি ইকুয়েশনে নেগেটিভ সাইন পেয়েছো, তাহলে এই নেগেটিভ সাইনের তাৎপর্যটা কি, কেন এলো এখানে নেগেটিভ সাইন? তুমি এটাকে সায়েন্টিফিক্যালি যদি ব্যাখ্যা দিতে চাও বা তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি এটাকে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দাও যে এখানে এনার্জি, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেমে ইকুয়েশনে আমাদের নেগেটিভ সাইনটা এলো কেন, তাহলে তুমি কি বলবে? তাই তো? তো নেক্সট আমাদের টপিকটা হচ্ছে যে আমরা কেন নেগেটিভ সাইনটা ওখানে লিখলাম, মানে এলো কেন নেগেটিভ সাইন। তো এটা খুব ইম্পর্ট্যান্ট এবং হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আর কি, যে সিগনিফিকেন্স of negative sign in energy expression. ওখানে নেগেটিভ সাইনটা কেন এলো, আর নেগেটিভ সাইন আসলো যে তার তাৎপর্যটা কি বলো, বলতে পারবে কেউ? স্যার ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, এবার ওই ইলেকট্রনটাকে ওই নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করছে, কিন্তু বাইরে থেকে ওই ইলেকট্রনটাকে মানে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বের করার জন্য এই পরিমাণ এনার্জি ওকে হচ্ছে বাইরে থেকে হচ্ছে দিতে হবে, সেই জন্য এনার্জি অ্যামাউন্টটা এক্ষেত্রে হচ্ছে নেগেটিভ। তাই কি? স্যার আমরা জানি যে ইনফিনিটিতে মানে অসীমে থাকা কোনো ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি বা ওতে থাকা এনার্জি আমরা জিরো ধরি, তো ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের মানে যে কোনো কক্ষে স্থানান্তর করার জন্য মানে যে অ্যাট্রাকশনটা কাজ করে সেটা হচ্ছে মানে যেটা আকর্ষণ করে তার জন্য ওই ইলেকট্রনটা এনার্জি রিলিজ করে, তাই ওর কি বলে এনার্জিটা নেগেটিভ। ঠিক আছে, অনেকটাই কাছাকাছি। মানে ব্যাপারটা কি হলো, আমরা যদি এনার্জি এক্সপ্রেশনটাকে দেখি তাহলে টোটাল আমরা অ্যাকর্ডিং টু বোর আর কি, একটু ভেঙে ভেঙে এই ব্যাপারটা বলি। অ্যাকর্ডিং টু বোর the energy of an electron is calculated from the expression সেটা কি আমরা এক্ষুনি পেলাম,
সেটা হচ্ছে En ইজ ইকুয়াল টু কি পেলাম দেখো, কি পেলাম, m(e⁴ z²/8 epsilon square n square h square, তাই তো? তাহলে আমরা এখানে টোটাল যেটা এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস m(e⁴ z² ডিভাইডেড বাই 8 epsilon square n square h square, এইটা আমরা পেলাম। আচ্ছা, এইটা যদি আমরা পাই তাহলে এবার দেখো এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে তুমি খেয়াল করো যে যদি ইলেকট্রনটা নিউক্লিয়াস, ধরো এটা আছে, এটা নিউক্লিয়াস, এখান থেকে অরবিট আছে বিভিন্ন, এইভাবে ডট 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 করে অসংখ্য অরবিট, এটা n ইকুয়াল টু ধরো মনে করো n টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ এটা 1, এটা n ইকুয়াল টু 2, এটা n ইকুয়াল টু 3 ডট ডট করে এটা কি n ইকুয়াল টু ইনফিনিটি, অনেক দূরে চলে গেল। এবার কোন একটা ইলেকট্রন ধরো এইখানে আছে n ইকুয়াল টু ইনফাইনাইট, তাহলে n ইকুয়াল টু ইনফাইনাইটে যদি থাকে, তাহলে দেখো তো when n টেন্স টু ইনফিনিটি En কত, 0 হয়ে যাবে। En টেন্স টু 0, তাই না? না স্যার, n ইনফিনিটি হলে E0 আর সরি n0 হলে n, আমি বলেছি এক লিখেছি আর n টেন্স টু ইনফিনিটি হলে E টেন্স টু 0 হয়ে যাবে, তাই না? তাহলে n টেন্স টু যদি ইনফাইনাইট হয় তাহলে E টেন্স টু 0 হয়ে যাবে। কি করে দেখো, দেখো n নিচে আছে, তাহলে এটা যদি ইনফাইনাইট হয় তাহলে 1/ইনফাইনাইট মানে কত, 0 টেন্স টু 0, এবার তার আগে মাইনাস প্লাস, তার আগে মাইনাস প্লাস যাই থাক সেটা 0, তাহলে En হচ্ছে টেন্স টু 0। তাহলে n যখন ইনফাইনাইট মানে অসীম দূরত্বে আছে নিউক্লিয়াস থেকে, তখন তাদের এনার্জি হচ্ছে 0। এবার তুমি এই ইলেকট্রনটাকে কি করছো, ইলেকট্রনটাকে তুমি ভাবছো কোন একটা nth অরবিটে আছে যেটা আদার দ্যান ইনফাইনাইট, তার মানে এর আগে, তার মানে এর আগে কোথাও আছে, ধরো মনে করো এখানে আছে, তাহলে ইলেকট্রনটা ইনফাইনাইট থেকে এখানে আছে, তো ইনফাইনাইট থেকে এটা কম দূরত্ব, তো দূরত্ব যদি কমে যায়, ডিস্টেন্স যদি কমে যায়, তাহলে এনার্জি কি করে সে, এটাকে, এই ঘটনাটাকে কি বলা হয়, হায়ার অরবিট থেকে লোয়ার অরবিট, ডি এক্সাইটেশন, ডি এক্সাইটেশন। তাহলে ডি এক্সাইটেশন হলে কি করে সে, এনার্জি রিলিজ করে, এনার্জি রিলিজ করে, তো এনার্জি রিলিজ করে, তাহলে এইখানে তার এনার্জি ছিল ই ইনফিনিটি যেটা কিনা 0, হ্যাঁ যেটা কিনা 0, আর এখানে এখন তার En। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে এবার En যদি হয়, এখানে এনার্জি 0 ছিল, 0 থেকে এনার্জি ছেড়ে দিয়ে সে En হচ্ছে, তাহলে Enটা 0 থেকে কম না বেশি, কম, তাহলে E ইনফিনিটি টেন্স টু 0 ছিল, তাহলে অবভিয়াসলি En যেটা হবে সেটা নেগেটিভ হবে, কারণ E ইনফিনিটি থেকে En এ যখন আসছে তখন সে এনার্জি ছেড়ে দিচ্ছে, এনার্জি ছেড়ে দিচ্ছে, তো এনার্জি যদি ছেড়ে দেয় তাহলে কি হবে, সে নেগেটিভ হয়ে যাবে, তাহলে 0 থেকে এনার্জি ছেড়ে দেওয়া মানে সেটা নেগেটিভ। ওই জন্য আমরা যে কোনো nth অরবিটের এনার্জি আমরা জানি নেগেটিভ ভ্যালু। বুঝতে পেরেছি? স্যার একটু আরেকবার বলবো? হ্যাঁ একদম, অবশ্যই বলবো। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরো এটা নিউক্লিয়াস আছে, তাই তো? তাহলে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াস থেকে মনে করো প্রথমে ইলেকট্রনটা অসীম দূরত্বে আছে, তো অসীম দূরত্ব মানে n কত, সেখানে অরবিট কত, কোন অরবিটে আছে বলো, কে কোশ্চেনটা করছো? ইনফিনিটি। হ্যাঁ, তাহলে ইনফাইনাইটে আছে, তাহলে ইনফাইনাইটে যদি থাকে ইলেকট্রনটা তাহলে
দেখো ইনফাইনাইটে মানে আমরা ইকুয়েশন থেকে জানতে পাচ্ছি এন যদি ইনফাইনাইট হয় তাহলে এনার্জি হয় 0। দেখো ইকুয়েশনে, তাহলে এই অবস্থায় যখন ইনফাইনাইট সেপারেশনে আছে তার এনার্জি কত তাহলে? 0। তাহলে এই অবস্থায় তার এনার্জিটা হচ্ছে 0। এইবার ওকে তুমি ইনফাইনাইট দূরত্ব থেকে তুমি কাছে নিয়ে আসছো, তাই তো? যে কোনো nth অরবিটে নিয়ে আসছো, 1 2 3 4 যে কোনো একটা নিয়ে আসছো, তাহলে সেটা ইনফাইনাইটের থেকে ছোট কাছে, তো ইনফাইনাইট থেকে কাছে নিয়ে আসছো নিউক্লিয়াসের কাছে। তো আমরা জানি হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসলে কি হয়, এনার্জি ছেড়ে দেয় সে। হ্যাঁ, তাহলে এনার্জি, হ্যাঁ তাহলে এনার্জি যদি ছেড়ে দেয় তাহলে আমার ছিল হচ্ছে ইনফাইনাইটে 0, এবার সেখান থেকে এনার্জি ছেড়ে দিচ্ছে, তাহলে 0 থেকে ছেড়ে দিলে তাহলে তার মানটা কত দাঁড়াবে? এখন 0 ছিল, হ্যাঁ 0 ছিল, এবার এনার্জি ছেড়ে দিয়ে ও লোয়ার অরবিটে আসছে, তাহলে 0 থেকেও কম হয়ে যাচ্ছে এনার্জি ছেড়ে দিয়ে, তাহলে 0 থেকেও কম মানে হচ্ছে নেগেটিভ। তো 0 থেকে কম মানে নেগেটিভ, ওই জন্য আমরা এক্সপ্রেশনে সবসময় নেগেটিভ সাইনটা লিখব। এবার যত তোমার দূরত্ব বাড়বে তত আস্তে আস্তে 0-র দিকে যাবে, যত কাছে হবে তত নেগেটিভ হবে, তাই না? এখান থেকে যদি আরও কাছে হয় তাহলে আরও নেগেটিভ, এখান থেকে যদি আরও কাছে হয় আরও নেগেটিভ, কিন্তু যত দূরে যাবে আস্তে আস্তে তত আস্তে আস্তে 0-র দিকে যাবে। এবার ইনফাইনিটে গেলে তার এনার্জিটা 0 হয়ে যাবে। বোঝা গেল? যে বুঝতে পারোনি বলছিলে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি কে বলছো? জারিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে এবার এবার আমাদের কি হচ্ছে, তাহলে এবার এই জিনিসটাকে লিটারেচারই লিখতে হবে, কারণ পরীক্ষার সময় তোমার এটা ভাষায় লিখতে দেয়, এটার জন্য তোমাকে 2 নম্বর দেয়, দিয়ে বলে যে এটা কেন নেগেটিভ সাইন এলো, নেগেটিভ সাইনের তাৎপর্য লেখো, তো তোমাকে তখন ব্যাখ্যা করতে হবে। তো এইটা এই পর্যন্ত যেটা লিখলাম আমি পুরোটা লেখো আগে, লেখার পরে আমি লিটারেচারি মানে ভাষায় লিখবো আর কি, লেখা হলে বলবে। বাকি সবাই বুঝতে পেরেছো তো? কেউ বুঝতে পারোনি এমন আছো? লিখেছো? হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে এবার এটা যেটা বললাম সেটা একটু লেখো, প্যারা চেঞ্জ করে নিচে লেখো, লেখো কনসিডার দ্যাট an electron is present, consider that an electron is present at an infinite distance from the nucleus so that there is no interaction between two. TW2, full stop. The energy of this electron is 0. Energy of this electron is 0. Full stop. Para change করে লেখো, now suppose that
the electron moves closer. Now suppose that the electron moves closer and closer, closer and closer to the nucleus, closer and closer to the nucleus, full stop. Since electron is negatively charged, since electron is negatively charged and nucleus is positively charged, and nucleus is positively charged, full stop, positively charged, comma, no work needs to be done, no work needs to be done, no work needs to be done, needs to be done, no work needs to be done on the electron, on the electron, full stop. The electron can move towards, the electron can move towards, the electron can move towards the nucleus by itself, by itself, on account of, on account of electrical attraction, on account of electrical attraction, full stop, on account of electrical attraction, full stop. Thus, work is done by the electron itself, thus work is done by the electron itself, thus work is done by the electron itself as it moves towards, as it moves towards the nucleus, as it moves towards the nucleus, full stop. As a result, comma, the energy falls, as a result the energy falls, that is, as a result the energy falls, that is, it becomes, that is, it becomes less than 0, it becomes less than 0. It becomes less than 0. ঠিক আছে? Any value less than 0 is negative, is negative. Is negative. Full stop. Hence, the energy, hence the energy of electron
becomes more and more negative becomes more and more negative becomes more and more negative as the electron moves closer and closer, as the electron moves closer and closer towards the nucleus, towards the nucleus. হয়েছে লিখেছ? ওকে, তাহলে এইটা হচ্ছে এনার্জি, এইটা হচ্ছে সিগনিফিকেন্স। তো এখানে একটা একদম ভিভিআই কোশ্চেন, হ্যাঁ ধরে রাখো তোমার 2021-এর WBSU 2021 লিখে রাখো, সেটা হচ্ছে which quantum number solely মানে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আর কি solely determines the allowed energy levels for a hydrogenic atoms বা hydrogenic মানে হাইড্রোজেন or hydrogen like hydrogenic atoms hydrogenic atom, write the expression for energy and explain the terms and sign involved therein, full stop. Which condition corresponds to zero energy? Which condition corresponds to zero energy? বলো দেখি কি কি চেয়েছে এখানে? কোয়ান্টাম নাম্বারটা চেয়েছে, কোন কোয়ান্টাম নাম্বার সেটা জানতে চেয়েছে, এনার্জি এক্সপ্রেশনের টার্মস গুলো কি আর সাইনটা কি হবে সেটা জানতে চেয়েছে। তার মানে প্রথম কোশ্চেন যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ বলো। আর লাস্টে জানতে চেয়েছে যে কোন কন্ডিশনে এনার্জিটা জিরো হবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে which quantum number solely determines the allowed energy levels for a hydrogenic atom, বলছে হাইড্রোজেনিক সিস্টেমের যে এনার্জি এক্সপ্রেশন বা এনার্জি, সেই এনার্জির জন্য আমরা কোন কোয়ান্টাম নাম্বারটা ব্যবহার করে থাকি বা কোন কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। তো আমরা কি বলবো সেক্ষেত্রে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কেন বলবো? হ্যাঁ কেন সেটা? কারণ হচ্ছে আমাদের এক্সপ্রেশনেই দেখো আমরা এনার্জি এক্সপ্রেশনের সঙ্গে রিলেশন করেছি এন এর,
আর এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই তোমার কোনো একটা ইলেকট্রনের এনার্জি ডিটারমাইন করছে। তাহলে উত্তর হবে প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে পুরো কথা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার solely determines the allowed energy levels for a hydrogen atom. দ্বিতীয় কি বলছে? দ্বিতীয় বলছে রাইট দি এক্সপ্রেশন। তাহলে এনার্জি এক্সপ্রেশনটা লিখতে হবে, এসআইতে লিখবে, লিখে দেবে। আর তার কি টার্মস, মানে এখানে কি কি টার্মস আছে, এম মানে কি, ই মানে কি, জেড মানে কি, হ্যাঁ, এপসাইলন নট মানে কি, এন মানে কি, এইচ মানে কি, এইগুলো প্রত্যেকটা তোমাকে লিখতে হবে। বোঝা গেল? এখানে এক্সপ্রেশনটা লেখার পরে লিখতে হবে এম কি, জেড কি বা ই কি, জেড কি, এপসাইলন নট কি, এন কি, এইচ কি, এইগুলো কি কি লিখতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, তার মানটা লিখে দেবে। এখানে চার্জ অফ এন ইলেকট্রন, তার মানটা লিখে দেবে। এখানে এটা কি, জেড কি, অ্যাটমিক নাম্বার, এপসাইলন পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, এখানে ভ্যাকিউম, তার মান লিখে দেবে। এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, নাম্বার অর নাম্বার অফ অরবিট, আর এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, তার মানটা লিখে দেবে, তার মানটা লিখে দেবে। তাহলে এখানে এনার্জি এক্সপ্রেশনটা লিখবে এসআইতে, হ্যাঁ, লেখার পরে তোমার এই মানগুলো লিখে দেবে। হলো? আর থার্ড কোশ্চেন কি বলছে? জিরো এনার্জি হওয়ার না, কন্ডিশন। নো নো নো, এখানে একটা নেগেটিভ সাইন আসছে। এই নেগেটিভ সাইনের সিগনিফিকেন্স বলছে ওই যে এক্সপ্লেন দি টার্মস বলে অ্যান্ড সাইন বলেছে, তাহলে সাইনটাকেও এক্সপ্লেন করতে হবে। তাহলে সাইনটাকে এক্সপ্লেন করতে গেলে তাহলে সিগনিফিকেন্স অফ নেগেটিভ সাইন, যেটা আমরা এক্ষুনি ডিসকাস করলাম, এটা হচ্ছে থার্ড। ঠিক আছে? আচ্ছা, আর ফোর্থ কি হবে? সিগনিফিকেন্স অফ দি টার্মস হয়ে গেল। সিগনিফিকেন্স অফ দিস নেগেটিভ সাইনটা আগের যেটা এখন যেটা লিখলাম পুরোটা লিখতে হবে। আর ফোর্থ হচ্ছে জিরো এনার্জি। জিরো এনার্জি কখন? n যখন ইনফিনিটি। n infinite. when electron at an infinite distance from nucleus, that is n tends to infinite, then En tends to 0. কোথা থেকে পাচ্ছি? ফ্রম এনার্জি এক্সপ্রেশন। ঠিক আছে? দিস কন্ডিশনটা কি? তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকতে হবে। দিস কন্ডিশন করেসপন্ডস to zero energy, that is En equal to 0. হলো? হয়েছে? হ্যাঁ স্যার। এরপরে যেটা করব, এরপরের টপিকটা হচ্ছে আমাদের এনার্জি এক্সপ্রেশন হয়ে গেল, এর অঙ্কটা আমরা পরে করছি।
আমরা আগে এটা এনার্জির আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলো আগে আমাদের কমপ্লিট করতে হবে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন। Electronic transition between orbit. আচ্ছা, আমরা একটা জিনিস বোর মডেলে পড়েছি, সেটা কি? সেটা পড়েছি হচ্ছে ট্রানজিশন ফ্রম লোয়ার অরবিট টু হায়ার অরবিট কি বলে? আমরা পড়ছি এখন ইলেকট্রনিক ট্রানজিশন। তাহলে ইলেকট্রনিক ট্রানজিশন দু রকম, একটা হচ্ছে ট্রানজিশন ফ্রম লোয়ার অরবিট টু হায়ার অরবিট, সেটাকে বলে হচ্ছে এক্সাইটেশন। আর দু নম্বর হচ্ছে ট্রানজিশন from higher orbit to lower orbit is called de-excitation. Okay, তাহলে এই দুটো ঘটনা আছে ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য। তাহলে আমরা দুটো জিনিস আমরা এখানে তাহলে পাচ্ছি, একটা হচ্ছে যদি এন এটা যদি লোয়ার অরবিট হয়, অরবিট এটা যদি হায়ার অরবিট হয়, মানে হায়ার এন, আর এটাকে আমি বলছি N2, এটাকে আমি বলছি N1, অবভিয়াসলি N2 গ্রেটার দ্যান N1। তাহলে কোনো একটা ইলেকট্রন যদি এখান থেকে এখানে জাম্প করে, দ্যাট ইজ কল্ড এক্সাইটেশন। আর যদি উল্টোটা হয়, হায়ার থেকে লোয়ারে আসে, তাহলে আমরা বলবো ডি এক্সাইটেশন। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাদের দেখো হায়ার অরবিটের এনার্জি যেটা হবে N2 এর, তাকে আমি যদি বলি E2, আর লোয়ার অরবিটের এনার্জি যদি বলে E1, তাহলে এই ডিএক্সাইটেশন বা এক্সাইটেশন যাই হোক না কেন, এদের মধ্যে যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপটাকে যদি আমি ডেল ই বলি, তাহলে ডেল ইটা কি হবে? E2 minus E1, তাহলে E2 মাইনাস E1, তাই তো? তাহলে দুজনের মধ্যে কার এনার্জি বেশি, E2 না E1? E2 এনার্জি বেশি। হ্যাঁ, যত হায়ার অরবিটে যাবে, হায়ার অরবিটে যত যাবে তত কি হবে, তার এনার্জি বাড়বে না কমবে? এনার্জি বাড়বে। হ্যাঁ হ্যাঁ, যত ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে তত তার মোর নেগেটিভ, মানে কমছে। আর যত দূরে যাবে তত আস্তে আস্তে লেস নেগেটিভ হতে যাবে, তার মানে আস্তে আস্তে লেস নেগেটিভ মানে ভ্যালুটা বাড়ছে। তার মানে ইলেকট্রন যত নিউক্লিয়াস থেকে দূরে যাবে, মানে হায়ার অরবিটে যাবে, তত তোমার এনার্জিটা বাড়তে থাকবে। তো আমরা হায়ার অরবিটে সবসময় এনার্জি বলবো বেশি। যদি তাই হয় তাহলে অবশ্যই এখানে আমরা লিখতে পারি E2 গ্রেটার দ্যান E1।
তাই তো? এইবারে যদি তাই হয় তাহলে এখন আমাকে বলো যে এই যে ডেল ই, যেটাকে আমি বলছি ট্রানজিশন এনার্জি, ডেল ই, এটা তাহলে কি হবে? E2 মাইনাস E1, সেখানে E2 গ্রেটার দ্যান E1। হ্যাঁ, আচ্ছা, এবার E2 মাইনাস E1 এটা যদি হয় তাহলে এবার বলো দেখি E2 আর E1 যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়? E এর এক্সপ্রেশন কি আছে? E2 মানে কি হবে? মাইনাস m e⁴ z স্কোয়ার ডিভাইডেড বাই 8 এপসাইলন নট। হ্যাঁ, nটা কি হয়ে যাবে? n2 h স্কোয়ার। আচ্ছা, মাইনাস, তারপর আবার একটা মাইনাস, তাই না? এটা তো মাইনাস। এবার E1 এ আবার একটা মাইনাস, তাহলে এটা অ্যাকচুয়ালি প্লাস করা যেতে পারে। তাহলে স্যার n2 স্কয়ার হবে না? n2 স্কোয়ার হবে, হ্যাঁ। আবার প্লাস m e⁴ z স্কোয়ার ডিভাইডেড বাই 8 এপসাইলন নট, এটা কি হবে? n1 স্কয়ার। তাহলে এইটা হয়ে গেল দুজনের পার্থক্য, যেখানে n2 আমি বলেইছি গ্রেটার দ্যান n1। তাহলে এই দুজনের বিয়োগ যদি করি তাহলে কি কমন যাচ্ছে? m e⁴, হ্যাঁ। আচ্ছা, z স্কোয়ারটা পরে লিখবো, m⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট h স্কোয়ার। হ্যাঁ, এটা করলে কি দাঁড়াচ্ছে বলো? 1/n স্কয়ার 1/n, হ্যাঁ, 1/n স্কয়ার মাইনাস 1/n স্কয়ার ইনটু z হ্যাঁ, স্কয়ার। তাহলে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইটা অনেকে ভুল করে, এইটা ইন্টু z স্কোয়ার। তাহলে আগে আমি কোনটাকে বসাবো n1 এর জায়গায়? ছোট সংখ্যা না বড় সংখ্যা? ছোট। হ্যাঁ, তাহলে দুটো যদি ভ্যালু দেওয়া থাকে ট্রানজিশনের, ছোট ভ্যালুটা আমার আগে বসবে মাইনাস বড় ভ্যালুটা। মনে থাকবে? হ্যাঁ স্যার। তাহলে এইটা হয়ে গেল আমার এনার্জি ডিফারেন্স। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানি কি ডেল ই ইকুয়াল টু, হ্যাঁ, অ্যাকর্ডিং টু প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, ইকুয়াল টু hc বাই ল্যামডা। তাহলে ই ডেল ইকুয়াল টু hc বাই ল্যামডা যদি হয় তাহলে তোমার 1/λ কি হবে? ডেল ই বাই hc, তাহলে ডেল ই বাই hc, তাহলে ডেল ই বাই hc যদি হয় তাহলে এখানে কি হবে? m e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট hqc 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু z স্কোয়ার। আর এই 1/λটাকে কি বলা হয় আবার? এটাকে বলা হয় নিউ বার।
তাই তো নিউ বার মানে হচ্ছে নিউ বাই সি, পুরো ইন্টার রিলেশনটা পেয়ে গেলাম। হলো ল্যামডার ইকুয়েশন আমরা 1/λ ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো ভালো করে আজকে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এবার এই 1/λ ইজ ইকুয়াল টু এই যে জিনিসটা পাচ্ছ না, এই যে জিনিসটা, এইটাকে বলা হয়, এই পুরোটা তো কনস্ট্যান্ট, দেখো এম কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, এপসাইলন, এইচ, সি সবই কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টগুলোর প্রত্যেকটা যদি মান বসায় তাহলে যে মানটা পাওয়া যায় সেটাকে বলা হয় আর অফ এইচ। এই আর অফ এইচকে কি বলে জানো? রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে হ্যাঁ, তাহলে আমরা এখানে এই আর এইচ এখানে সাবস্টিটিউট করে আমরা এখানে করলাম 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এইটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন। এবার আর যেটা সেটা হচ্ছে এটা হলো হোয়ার, তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে m e to the power 4 divided by 8 epsilon naught h q c। ঠিক আছে, তো এদের প্রত্যেকের যদি আমি মান বসাই তাহলে কি পাই? 9.1 into 10 to the power minus 31 kg, 1.6 into 10 to the power minus 19 coulomb, তার হোল 4 to the power 4 divided by 8 into 8.854 into 10 to the power minus 12 joule inverse coulomb square meter inverse আর into 6.626 into 10 to the power minus 34 joule second তার কিউ, আর ইন্টু তোমরা ঠিক করে লিখবে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এই প্রত্যেকটার ভ্যালু যদি আমরা বসাই তাহলে আলটিমেটলি কি পাবো? রিডবার্গ কনস্ট্যান্টের মানটা পাবো। সব কেটে কুটি মিটার ইনভার্সটা পড়ে থাকবে। সেই আর অফ এইচ এর মানটা হচ্ছে 1 পয়েন্ট কত জানো? 09678 into 10 to the power 7 মিটার ইনভার্স। ভেরি গুড, মিটার ইনভার্স। তাহলে এই পুরোটার মানটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা আমি পাবো। ঠিক আছে, তো যখন আমার এখানে প্রয়োজন হবে ক্যালকুলেশনের এই আর এইচটা আমি ওখানে বসিয়ে দিয়ে অঙ্কটা শুধু n1 n2টা আমার দেওয়া থাকলেই হবে, আর কোন অ্যাটম সেটা বলতে হবে। যদি হাইড্রোজেন অ্যাটম বলে তাহলে z = 1, যদি হিলিয়াম প্লাস বলে তাহলে z = 2। বললো হিলিয়াম প্লাসের ধরো 2 থেকে 4-এ যাচ্ছে, তাহলে ল্যামডা কত? বুঝতে পেরেছো? তাহলে এখন এই কাজ, তোমার কাজ হচ্ছে এই যা হলো এতটা ডেরিভেশনগুলো, ইকুয়েশনগুলোকে একটু এক জায়গায় করে বারবার করে প্র্যাকটিস করে মনে রাখা। আর এই মনে রাখার পরে যেটা আমরা নেক্সট দিন যেটা করব প্রথমেই, সেটা হচ্ছে আমরা এই পুরোটার ইন্টার রিলেশন করবো। মানে একটা থেকে আরেকটায় আমি কী করে যেতে পারি, এতগুলো যে মনে রাখতে হবে, এতগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ এরপরে যখন তুমি পরবর্তীতে কম্পিটিটিভ এক্সাম দেবে বা তুমি মানে পেপারের পরীক্ষাগুলো দেবে সেমিস্টারে, পরীক্ষার সময় তুমি এত কিছু মনে রাখবে কী করে? তো মনে রাখার জন্য আমি কিছু ইন্টার কনভার্সন, একটা থেকে আরেকটা যদি যাওয়ার একটা পথ বার করে দিতে পারি, তাহলে জাস্ট একটা মনে রাখলেই সেখান থেকে সব জায়গায় তুমি সঙ্গে সঙ্গে সবকটা ইকুয়েশানে তুমি চলে যেতে পারবে। সেটাই বেটার মনে রাখার তুলনায়। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের আজকে থাকবে। আচ্ছা, আজকে তোমরা মনে হচ্ছে কেউ অ্যাবসেন্ট আছো। কে অ্যাবসেন্ট আছো? অ্যাবসেন্ট থাকলে কিন্তু চলবে না আর কি, সেক্ষেত্রে আমি খুব কঠোর আর কি। আচ্ছা, সৌরভ ভট্টাচার্য আছো?